হ্যালো, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আমি সম্ভাবনা। আর আজকে আমরা পি ব্লক এলিমেন্টের এমসিকিউ কোয়েশ্চেন সলভ করব, যেটার আজকে হচ্ছে পার্ট 2। তো এর আগে আমরা একটা ভিডিও দেখে এসেছি, একটা ভিডিওতে আমরা প্র্যাকটিস করে এসেছি যে আমাদের পি ব্লক এলিমেন্টস এর কোয়েশ্চেন গুলো। এখন আমরা এই পি ব্লক এলিমেন্টস এর যে বাকি যেই কোয়েশ্চেন গুলো আছে, যেগুলোতে আমাদের একটুখানি কনসেপ্ট কিছু কিছু জায়গায় লাগতে পারে, সেই কোয়েশ্চেন গুলো আজকে হচ্ছে আমরা নিয়ে এসেছি, যেগুলো আমরা আজকে একসাথে করে সলভ করবো। ঠিক আছে, তো চলো স্টার্ট করি। তো স্টার্ট করার আগেই বলে রাখি, তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং যে কোনো ধরনের নোটিফিকেশন আপডেট তোমরা যেন খুব ইজিলি পেয়ে যেতে পারো। ওকে, আচ্ছা। তো ফার্স্ট কোয়েশ্চেন যেটা আজকের, যে অ্যালার্ম ব্যবহৃত হয় কিসে? লাস্টের দিন আমরা অ্যালার্মের একটা ব্যবহার করেছিলাম, যেটা হচ্ছে তোমার জলকে মৃদু করতে, তাই না? মানে জলের পরিশোধনে অ্যালার্মের একটা ব্যবহার আমরা দেখেছিলাম। আজকে আমাদের এখানে অ্যালার্মের কিছু ব্যবহার দিয়েছে, তো চলো দেখি যে কোনটা ঠিক। কি বলেছে যে চামড়া ট্যান করার কাছে। চামড়া ট্যান করার কাছে মানে কি? যেমন ধরো আমরা এখন তো রোদে বেরোচ্ছি, ট্যান হয়ে যাচ্ছি, সেরকম চামড়া ট্যান করার কাছে না। চামড়া ট্যান করা মানে কি? যে যে ধরো যে লেদারের যে কাজগুলো, বা যে পশুর চামড়া দিয়ে যে জিনিসপত্র তৈরি হয়, তো সেই চামড়াটাকে কি করতে হয়? ইউজ করার আগে সেটাকে ট্যান করতে হয়। সেই ট্যানিং এর কাজে বলছে অ্যালার্ম ব্যবহার করা হয়, যেটা একদমই ঠিক। আমাদের চামড়া ট্যান করার কাজে অ্যালার্ম খুব ইউজফুল, এটা তোমাদের ইন্ডাস্ট্রিতে খুব কাজে লাগে। তারপরে বলছে রক্তপাত বন্ধ করতে। এটা আমরা বলেছিলাম যে যেটা ফিটকিরি আমরা ইউজ করি, ফিটকিরি এক টাইপের অ্যালার্ম। তো ফিটকিরি ইউজ করলে কি হয়, যে যখন যারা দাড়ি কাটে, তো বা ধরো এমনি কিছু, তো দাড়িতে যখন মানে দাড়ি কাটতে গিয়ে যখন গাল কেটে যায়, তখন সেখানে ফিটকিরি কেন ঘষা হয়? যাতে রক্ত পড়াটা বন্ধ হয়ে যায়, রাইট? তো ফিটকিরি কি হয়? রক্তপাত বন্ধ করতে কাজ হয়। মানে আমরা যদি বলছি যে ফিটকিরি এক টাইপের অ্যালার্ম, তার মানে কি অ্যালার্মও রক্তপাত বন্ধ করতে ব্যবহার করা হয়। আর বলছে জল পরিশোধনে। জল পরিশোধনটা আমরা আগের দিন দেখেছি যে জল পরিশোধনে কি করে ইউজ হয়, যে যেই তোমার কণাগুলো থাকে, সেই কণাগুলোকে নিয়ে ও একটা বড় কণা গঠন করে নিচের দিকে থিতিয়ে পড়ে, যার জন্য কি হয়, জলটা পরিশুদ্ধ হয়ে যায়। তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই তিনটেই ঠিক হচ্ছে, তাহলে এখানে আমাদের অপশন হবে ডি, যেটা হচ্ছে সবকটি ঠিক। ওকে, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট বলছে অ্যালুমিনিয়াম কিভাবে পাওয়া যায়? তো অ্যালুমিনিয়াম যে পাওয়া যায় সেটার কয়েকটা আমাদেরকে রিয়াকশন দিয়েছে। আচ্ছা, কোকের দ্বারা বলছে যে যদি আমরা Al2O3 বিজারণ করি, আমরা এটা আগের দিন পড়েছি যে Al2O3 এটা কিন্তু তোমার সহজে বিজারিত কিন্তু হয় না। তো এভাবে করে আমরা কিন্তু তোমার অ্যালুমিনিয়াম পেতে পারি না। আমরা অ্যালুমিনিয়াম কিরকম করে পেতে পারি এটা দেখো। Na Na3Al H6, এটা হচ্ছে আমাদের ক্রায়োলাইট। এটা কি? এটা হচ্ছে ক্রায়োলাইট। নিচে লিখছি। এই ক্রায়োলাইটে যে Al2O3 টা দ্রবীভূত থাকে, সেটাকে যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি, তাহলে তড়িৎ দ্বারে আমরা কি পাই? আমরা অ্যালুমিনিয়াম পাই। ঠিক আছে, তো এই যে চারটে অপশন দিয়েছে, এর মধ্যে মানে এটা হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম আমরা এক্সট্রাক্ট কি করে করতে পারি, সেই অ্যালুমিনিয়ামের আমরা কি করে পেতে পারি, সেখান থেকে আমরা এটাকে পাই। যেটা তোমরা যদি ধরো এটা, যে আমাদের এলিমেন্ট গুলো আছে তার এক্সট্রাকশন যখন করবে, সেই এক্সট্রাকশনের প্রসিডিওরের মধ্যেই কিন্তু এগুলো চলে আসে। ওকে, নেক্সট। নেক্সট বলছে BCl3 আর H2O মানে জলের বিক্রিয়ার ফলে আমাদের কি উৎপন্ন? তাহলে আমরা দেখি। বলছে BCl3 আর H2O। ওকে, তাহলে আমরা যদি বিক্রিয়া করি BCl3 প্লাস H2O, তাহলে এখান থেকে তৈরি হয় কি? H3BO3 প্লাস H3BO3। এটার নাম কি? এটার নাম হচ্ছে বোরিক অ্যাসিড। বোরিক। তাহলে BCl3 আর H2 এর বিক্রিয়ায় আমরা কি পাই? বোরিক অ্যাসিড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে দেখি এখানে আমাদের কোনটা ঠিক। H3BO3 প্লাস HCl। বোঝা গেল। নেক্সট। নেক্সট বলছে যে গ্যালিয়াম 2 যৌগগুলি তীব্র বিজারক কিন্তু
পিবি মানে লেড টু যৌগগুলি তীব্র জারক, এর কারণ কি? ওকে, আচ্ছা, তাহলে আমাদের বলছে এটার কারণ কি। দেখো, আমরা কি জানি, তোমার গ্যালিয়াম বলছি, জার্মেনিয়াম, লেড, এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের গ্রুপ যেটা 14, যেটা কার্বন সিরিজের মধ্যে এই যে আমাদের এলিমেন্ট গুলো আছে, এলিমেন্ট গুলো কার্বন সিরিজের মধ্যে পড়ছে, রাইট? তো কার্বন সিরিজের মধ্যে আমার এলিমেন্ট গুলো কি কি আছে? প্রথমে আছে কার্বন, তারপরে আছে সিলিকন, তারপরে আছে জার্মেনিয়াম, তারপরে আছে টিন, তারপরে আছে লেড। ওকে, আচ্ছা, এবার এই যে এলিমেন্ট গুলো, এগুলোর সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রন বিন্যাস কত? NH2 NP2, মানে দুটো s ইলেকট্রন আছে, দুটো p ইলেকট্রন আছে, ঠিক আছে? তো এগুলোর তোমার জারণ স্তর কত দেখানো উচিত? +4, তাই না? জারণ স্তর +4 দেখানো উচিত। কিন্তু তোমাদের যখন শ্রেণীর ওপর থেকে আমরা নিচের দিকে যেতে থাকি, লাস্টের দিকে কি হয়, ডি আর এফ ইলেকট্রনের কি হয়, প্রবেশটা অনেক বেশি হয়। তো অনেক বেশি করে ডি ইলেকট্রন আর এফ ইলেকট্রন কি হয়, নিচের দিকে এখানে প্রবেশ করতে থাকে। কি হয়, ডি ইলেকট্রন আর এফ ইলেকট্রন অনেক বেশি প্রবেশ করে। কি কি প্রবেশ করে? ডি ও এফ ইলেকট্রন প্রবেশ করে। আর ডি আর এফ ইলেকট্রনের আমরা কি জানি, যে শিল্ডিংটা খুব কম। ডি আর এফ যে শেলটা, ওদের আবরণী ক্ষমতা খুব কম। এবার ওদের আবরণী ক্ষমতা এতটাই কম হয়ে যায় যে লাস্টের দিকে কি হয়, লাস্টের দিকে যখন আমরা তোমার এই শ্রেণীর নিচের দিকে যাই, তখন কি হয়, ওদের শিল্ডিংটা এত বেশি হয় যে যার জন্য কি হয়, আমাদের যে এস ইলেকট্রন গুলো, এই এস ইলেকট্রন গুলো কিন্তু আমাদের কিছুতে পার্টিসিপেট করে না, জারণ স্তরে কিন্তু এস ইলেকট্রন গুলো পার্টিসিপেট করে না। কোনটা পার্টিসিপেট করছে? খালি পি ইলেকট্রন গুলো। খালি পি ইলেকট্রন গুলো পার্টিসিপেট করে, এস ইলেকট্রন গুলো কিন্তু পার্টিসিপেট করে না। কি বললাম, যে ডি আর এফ উপকক্ষে যখন ইলেকট্রন প্রবেশ করে, ডি ও এফ এর আবরণী ক্ষমতা কম হওয়ায় এস ইলেকট্রনগুলি জারণ স্তরে অংশ গ্রহণ করে না। আর শ্রেণীর ওপর থেকে নিচের দিকে এটার প্রবণতা বাড়তে থাকে। কেন শ্রেণীর ওপর থেকে নিচের প্রবণতা বাড়তে থাকে? কারণ ওপরের দিকে তো কার্বনে কি কোনো ডিআরএফ ইলেকট্রন আছে? নেই। কিন্তু যখন আমরা সেখান থেকে আস্তে আস্তে নিচে লেডের দিকে যাচ্ছি, তাহলে কি হবে, এখানে ডিআরএফ ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাওয়ার জন্য, আর ওদের যেহেতু আবরণী ক্ষমতাটা কম, সেই জন্য কি হচ্ছে, সেই জন্য ওদের যে এস ইলেকট্রন গুলো, এই এস ইলেকট্রন গুলো তোমার ভ্যালেন্স শেলে থাকা সত্ত্বেও, সর্বশেষ উপকক্ষে থাকা সত্ত্বেও, এরা কি করতে পারে না, এরা হচ্ছে তোমার সেটা মানে তোমার জারণ স্তর হিসেবে এটা পার্টিসিপেট করতে পারে না। তাহলে আমরা কি বললাম, যে শ্রেণীর উপর থেকে নিচে এর মান বাড়ে। তাহলে এটা NH2 NP2 মানে এটা +4 দেখানো উচিত ছিল, তাই তো? কিন্তু ডিআরএফ এর কম আবরণী ক্ষমতার জন্য লাস্টের দিকে এরা কি দেখায়, এরা যেমন +2 দেখাতে পারে, তেমনি +4 দেখাতে পারে। +2 কেন দেখাতে পারে? যদি আমার এস ইলেকট্রন গুলো পার্টিসিপেট না করে, তাহলে খালি পি এর জন্য হবে, যার জন্য কি হতে পারে, +2 দেখাতে পারে, আর +4ও দেখাতে পারে। +4 এমনিই দেখানো উচিত, কিন্তু ওপর থেকে যখন আমরা নিচে আসবো, যেহেতু আবরণী ক্ষমতাটা অনেক বেশি করে কমে, সেজন্য তখন +2 অক্সিডেশন স্টেট যেটা, সেটার স্টেবিলিটি কি হয়, বাড়তে থাকে। ঠিক আছে? আর এই যে NH2 NP2 থাকা সত্ত্বেও, যে তোমার আবরণী ক্ষমতার ক্রমের জন্য এটা যে খালি +2 নিচের দিকে বেশি স্টেবল হয়, +4 স্টেবল হয় না, নিচের দিকে এলিমেন্ট গুলো কি হয়, +2 বেশি করে প্রদর্শন করে, কিন্তু +4 প্রদর্শন করে না। এই ঘটনাটাকে আমরা কি বলবো, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় প্রভাব।
কি বলবো, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় প্রভাব। কেন? কারণ এই যে এস এর যে ইলেকট্রন গুলো, এই এস অরবিটালের ইলেকট্রন গুলো কি এগুলো আছে, কিন্তু এগুলো তোমার জারণ স্তরের এখানে পার্টিসিপেট করতে পারছে না, ওটা +4 দেখাতে পারছে না, কি দেখাচ্ছে, +2 দেখাচ্ছে। যার জন্য কি হচ্ছে, যেহেতু এটা +2 অক্সিডেশন স্টেট এখানে প্রদর্শন করছে, যার জন্য আমাদের এস এর যে ইলেকট্রন গুলো ওগুলো থাকা সত্ত্বেও পার্টিসিপেট করতে পারছে না, সেজন্য এটাকে আমরা কি বলি, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় প্রভাব। আর ওপর থেকে যত আমরা নিচে যাব, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় প্রভাবের ক্ষমতা কি হতে থাকবে, ততই বাড়তে থাকবে। যতটা পরিমাণ কার্বনে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের প্রভাব পড়বে, লেডে বেশি পড়বে। কেন পড়বে? কারণ লেডের ক্ষেত্রে ডি আর এফ ইলেকট্রনের পরিমাণটা হচ্ছে বেশি হয়ে যায়। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের +2 অক্সিডেশন স্টেট থাকার পেছনে কারণ। এবার জার্মেনিয়ামের 2 স্টেটে এটা তীব্র বিজারক হিসেবে কাজ করে, কিন্তু লেডের 2 স্টেটে এগুলো তীব্র জারক হিসেবে কাজ করে। কেন তীব্র জারক হিসেবে কাজ করে? কারণ যদি আমরা ওপরে ওপরে দেখি, জার্মেনিয়াম ফার্স্ট মানে আগে আছে, লেড তার পরে আছে। এ দেখো এখানে জার্মেনিয়াম আগে আছে, লেড তার পরে আছে। তার মানে কি, লেডের ক্ষেত্রে যে নিষ্ক্রিয় ইলেকট্রন জোড়ের যে প্রভাবটা, সেটা জার্মেনিয়াম অপেক্ষা অনেকটাই বেশি। যার জন্য কি হয়, যার জন্য যদি আমাদের জার্মেনিয়াম 2 এখানে বিজারক ধর্ম দেখাতে পারে, তীব্র বিজারক হিসেবে কাজ করতে পারে, কিন্তু লেড কিন্তু আমাদের তীব্র জারক হিসেবে কাজ করে। কেন? নিঃসঙ্গ ইলেকট্রন জোড় যে প্রভাব, সেই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় প্রভাবের জন্য। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এখানে আমাদের আনসার কোনটা হবে? জার্মেনিয়াম অপেক্ষা লেডের নিষ্ক্রিয় জোর প্রভাব বেশি। বোঝা গেল? তাহলে এটা হবে এখানে আমাদের ঠিক। নেক্সট নেক্সট বলছে, বোমা তৈরিতে ব্যবহৃত অ্যামোনাল কোন পদার্থের মিশ্রণ? আচ্ছা, অ্যামোনাল কি? অ্যামোনাল হচ্ছে একটা বিস্ফোরক পদার্থ। যে বোম বানানো হয়, সেই বোমে অ্যামোনাল ইউজ করা হয়। অ্যামোনাল কি? একটা বিস্ফোরক পদার্থ। ঠিক আছে, তাহলে অ্যামোনাল জিনিসটা কি হয়? অ্যামোনাল হয় হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম প্লাস অ্যালুমিনিয়াম নাইট্রেট, এই দুটোর পাউডার। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে অ্যামোনাল। তাহলে অ্যামোনাল এখানে কোনটা হবে? অ্যালুমিনিয়াম প্লাস অ্যালুমিনিয়াম নাইট্রেটের যে আমাদের পাউডার, সেটা। বোঝা গেল কথাটা? ওকে। নেক্সট নেক্সট বলছে, কার্বন মনোঅক্সাইডের বিষক্রিয়ার মানে আচ্ছা, বিষক্রিয়ার প্রতিবিষ মানে অ্যান্টিডোট হিসেবে কি ইউজ? আচ্ছা, কার্বন মনোঅক্সাইড, যেটা কার্বন মনোঅক্সাইড কিন্তু একটা তোমার খুবই বিষাক্ত গ্যাস। কার্বন মনোঅক্সাইড একটা খুবই বিষাক্ত গ্যাস। সেই কার্বন মনোঅক্সাইডের দ্বারা যদি কোনো বিষক্রিয়া হয়ে যায়, তো তার অ্যান্টিডোট হিসেবে আমরা কি ইউজ করতে পারি? যদি বিষক্রিয়া হয়ে যায়, তার অ্যান্টিডোট হিসেবে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে কার্বোজেন। আমাদের কার্বন মনোঅক্সাইডের বিষক্রিয়ার প্রতীক হিসেবে কি ইউজ করা হয়? কার্বোজেন। বোঝা গেল? নেক্সট নেক্সট বলছে যে, কার্বন জটিল যৌগ গঠন করে না, তার কারণ কি? জটিল যৌগ আমরা প্রধানত কি দেখি, যে সন্ধিগত যে মৌলগুলো, সেই সন্ধিগত মৌলগুলো কি করতে পারে? জটিল যৌগ গঠন করতে পারে। সন্ধিগত মৌলগুলোর ক্ষেত্রে আমরা কি দেখতে পারি? তাদের পরিবর্তনশীল যোজ্যতা থাকে। কি থাকে? পরিবর্তনশীল যোজ্যতা। সন্ধিগত মৌলের পরিবর্তনশীল যোজ্যতা থাকে। এবার এদের যে পরিবর্তনশীল যোজ্যতা থাকে, তার জন্য কি হয়, তার জন্য এরা এরা হচ্ছে তোমার সন্ধিগত যে মৌলগুলো আছে, এরা কমপ্লেক্স কম্পাউন্ড বা জটিল যৌগ গঠন করতে পারে। যে ক্ষেত্রে সন্ধিগত মৌল মানে কি বলবো আমরা, যেগুলো হচ্ছে আমাদের ডি ব্লক এলিমেন্ট, যেগুলো কি আমাদের ডি ব্লক এলিমেন্ট, তাই তো? সন্ধিগত মৌলগুলো যেহেতু ওরা ডি ব্লক এলিমেন্ট, মানে ওদের লাস্ট যে ইলেকট্রনটা সেটা ডি উপকক্ষে যাচ্ছে, সেজন্য তারা হচ্ছে তোমার পরিবর্তনশীল যোজ্যতা দেখাতে পারে। এবার কার্বনকে যদি আমরা দেখি, তাহলে কার্বনের মধ্যে কি আছে? কার্বনকে যদি জটিল যৌগ গঠন করতে হতো, তাহলে কার্বনেরও তোমার পরিবর্তনশীল যোজ্যতা থাকতে হবে। যার জন্য কি কার্বনের ফাঁকা ডি উপকক্ষ লাগে।
কিন্তু কার্বনের কি ফাঁকা ডি উপকক্ষ রয়েছে? না, কার্বনের তো ফাঁকা ডি উপকক্ষ নেই। আর ফাঁকা ডি উপকক্ষের অনুপস্থিতির জন্য কি হয়, কার্বন আমাদের জটিল যৌগ গঠন করতে পারে না। বোঝা গেল? নেক্সট নেক্সট বলছে মাঝারি রকমের তড়িৎ পরিবাহিতা দেখায় এখানে চারটের মধ্যে কোনটা? সিলিকা। সিলিকা মানে কি? সিলিকা হচ্ছে বালি। সিলিকা বালি, বালি তড়িৎ পরিবহন করতে পারে না। হীরক মানে হিরে। হিরে কেন তড়িৎ পরিবহন করতে পারে না? আমরা হিরে জানি কি, হিরে কার্বন দিয়ে তৈরি, তাই না? কিন্তু হীরের মধ্যে যেহেতু কোনো ফ্রি ইলেকট্রন থাকে না, সেজন্য হিরে কি করতে পারে না, হিরে তড়িৎ পরিবহন করতে পারে। কার্বোরেন্ডাম, কার্বোরেন্ডামও কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না। গ্রাফাইট, গ্রাফাইট যদিও একটা অধাতু, কিন্তু স্টিল গ্রাফাইট কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে। মাঝারি রকমের পারে, কিন্তু গ্রাফাইট তড়িৎ পরিবহন করতে পারে। নেক্সট নেক্সট বলছে লিথার্জ রাসায়নিক ভাবে কি? লিথার্জকে রাসায়নিক ভাবে আমরা কি বলে থাকি? লেড অক্সাইড। লেড অক্সাইড এটা কি? লেড, কিন্তু লেডের এখানে অক্সিডেশন স্টেট কত? 2। লেড 2 অক্সাইড, এটাকে আমরা কি বলবো? লিথার্জ। লেড 2 অক্সাইডকে রাসায়নিক ভাবে, মানে লিথার্জকে রাসায়নিক ভাবে বলা যায় হচ্ছে তোমার লিথার্জ রাসায়নিক নাম কার? লেড অক্সাইড। বোঝা গেল কথাটা? নেক্সট নেক্সট বলছে প্রদত্ত বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক? প্রদত্ত বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক, এটা আমাদের বলতে বলেছে। আচ্ছা, ফার্স্টে বলেছে যে বোরিক অ্যাসিড একটা প্রোটনিক অ্যাসিড। আচ্ছা, প্রোটনিক অ্যাসিড, প্রোটনিক অ্যাসিড মানে আমরা কি বুঝি? প্রোটনিক অ্যাসিড হচ্ছে, আমরা কি বললাম? প্রোটনিক অ্যাসিড। প্রোটনিক অ্যাসিড কি? যে যে তোমার এলিমেন্টটা, যে তোমার কম্পাউন্ডটা, যে কম্পাউন্ড তোমার কোন একটা পোলার সলভেন্টে যদি যায়, তারা সেখানে একটা প্রোটন রিলিজ করতে পারে বা হাইড্রোজেন প্লাস রিলিজ করতে পারে, সেটাকে আমরা কি বলবো? প্রোটনিক অ্যাসিড। মানে পোলার, পোলার মানে ধ্রুবীয়, পোলার, ধ্রুবীয়ই লিখি দাও। ধ্রুবীয় দ্রাবকে প্রোটন ত্যাগ করতে পারে বা এইচ প্লাস ছাড়তে পারে। যে এটা করতে পারবে সেটাকে আমরা কি বলবো? প্রোটনিক অ্যাসিড বলি। কিন্তু বোরিক অ্যাসিডে কি হয়? বোরিক অ্যাসিড হচ্ছে একটা লুইস অ্যাসিড। বোরিক অ্যাসিড, বোরিক অ্যাসিড কি? বোরিক অ্যাসিড হচ্ছে লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড মানে, লুইস অ্যাসিড আমরা কি বলেছিলাম? যে যেটা হচ্ছে তোমার নিঃসঙ্গ ইলেকট্রন যখন গ্রহণ করতে পারবে, যে নিঃসঙ্গ ইলেকট্রন যখন গ্রহণ করতে পারবে সেটাকে আমরা কি বলবো? লুইস অ্যাসিড। অর্থাৎ লোন, লোন পেয়ার হচ্ছে ইলেকট্রন জোড়, নিঃসঙ্গ লোন পেয়ার অফ ইলেকট্রন গ্রহণ করতে পারে। যেহেতু নিঃসঙ্গ ইলেকট্রন যে গ্রহণ করতে পারে, সেজন্য এটা কি হয়? এটা হচ্ছে তোমার লুইস অ্যাসিড হয়। তো বোরিক অ্যাসিড কিন্তু আমাদের লুইস অ্যাসিড হয়, প্রোটনিক অ্যাসিড কিন্তু হয় না। মানে ফার্স্টের যে স্টেটমেন্টটা আমাদের দিয়েছে যে বোরিক অ্যাসিড একটা প্রোটনিক অ্যাসিড, এটা কিন্তু একদমই ভুল। ঠিক আছে? তারপরে বলছে যে বেরিলিয়ামের সর্বাঙ্গ সর্বাঙ্ক প্রদর্শন করে হচ্ছে কত? 6। আচ্ছা, এবার আমাদের বুঝতে হবে যে এই যে এটা লিখেছে, এই যে একটা ভারী বাংলা শব্দ এখানে, সর্বগাঙ্ক প্রদর্শন। সর্বগাঙ্ক জিনিসটা কি? সর্বগাঙ্ক মানে হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার। আমাদের বিশাল আগালো, ওটা বাংলায় ছিল সেটাকে ইংলিশে ট্রান্সলেট করে দিলাম, বিশাল আগালো। আচ্ছা, তো সর্বগাঙ্ক মানে কি? কোঅর্ডিনেশন নাম্বার। কোঅর্ডিনেশন নাম্বার।
কোঅর্ডিনেশন নাম্বার মানে কি, যে একটা আমার সেন্ট্রাল মেটাল আয়ন, মানে যেই একটা আমার আয়ন যেটা মাঝখানে রয়েছে, সেটা আমার যতগুলো অণু বা হচ্ছে তোমার ধরো মৌলের সঙ্গে যুক্ত হতে হবে, বেসিক্যালি আমরা অণুই ধরি, অণু বা পরমাণু বা আয়ন, যতগুলোর সাথে একটা আমার অণু পরমাণু বা আয়ন একটা সেন্ট্রাল মেটাল আয়নের অ্যাটমের সাথে যুক্ত হতে পারে, সেটাকে আমরা কি বলবো, সেই অ্যাটমটার কোঅর্ডিনেশন নাম। মানে আমি কি বললাম, যে কোনো মুখ্য ধাতুর সাথে যতগুলি অণু দেখা যাচ্ছে, ওকে, পরমাণু বা আয়ন যুক্ত হতে পারে, সেই সংখ্যাটা, সেই সংখ্যাটাকে আমরা কি বলবো, সেই সংখ্যাটাকে আমরা বলবো হচ্ছে কোঅর্ডিনেশন নাম। বোঝা গেল? তাহলে বলছে যে বেরিলিয়ামের কোঅর্ডিনেশন নাম্বার আমাদের কত, 6। বেরিলিয়ামে ইলেকট্রন কটা থাকে? 4টে। বেরিলিয়ামে ইলেকট্রন কটা থাকে? 4টে। তাহলে সব থেকে বেশি ও কত হচ্ছে তোমার কোঅর্ডিনেশন নাম্বার শো করতে পারবে? 4। কোঅর্ডিনেশন নাম্বার 4। তাহলে এটাও কি, এটাও আমার ঠিক হলো না, রাইট? তারপরে বলছে বেরিলিয়াম ও অ্যালুমিনিয়াম উভয় ক্লোরাইড কঠিন অবস্থায় ক্লোরাইড ব্রিজ গঠন প্রদর্শন করে। আচ্ছা, বেরিলিয়াম আর অ্যালুমিনিয়াম এই দুটোর যে ক্লোরাইড গুলো থাকে, এই ক্লোরাইড গুলো তোমার অষ্টক পূর্তির জন্য, ওদের ক্লোরাইডের যে গঠন হয়, সেই ক্লোরাইড গুলো গঠন হওয়ার পরে সেটা কিন্তু অষ্টক পূর্তি হয়। সেই অষ্টক পূর্তির জন্য কি হয়, এরা হচ্ছে তোমার ব্রিজ বন্ড গঠন করতে পারে। ব্রিজ বন্ড গঠন করতে পারে মানে কি, এরা ডাইমার রূপে অবস্থান করে। এরা কি রূপে অবস্থান করে? এরা ডাইমার রূপে অবস্থান, আর এরা ডাইমার রূপে অবস্থান করার জন্য এরা কি করে, ডাইমার রূপে অবস্থান করার জন্য এরা হচ্ছে, এদের যে ক্লোরাইড গুলো হয় সেই ক্লোরাইড গুলো ব্রিজ বন্ড গঠন করে। কি গঠন করছে? ব্রিজ বন্ড গঠন করছে। বোঝা গেল? তাহলে এক্ষেত্রে আমাদের এই যে 4টে অপশন দিয়েছে, এই 4টে অপশনের মধ্যে আমরা কোনটাকে কারেক্ট পাচ্ছি? আমরা বেরিলিয়াম আর অ্যালুমিনিয়াম উভয়ের যে ক্লোরাইড, সেগুলো কঠিন অবস্থায় ক্লোরাইড ব্রিজ বন্ড গঠন করে, এটাকে আমরা কি পাচ্ছি, ঠিক পাচ্ছি। লাস্টেরটাকে আমরা একবার দেখে নিই। এখানে বলছে যে B2H6NH3 এটা অজৈব বেনজিন রূপে পরিচিত। আচ্ছা, অজৈব বেনজিন, অজৈব বেনজিন আমরা কাকে বলছি? বেনজিন কি ইয় জয় প্রবাবলি না? ইয়েস। বাংলায় লেখাটাই একটু, ঠিক আছে, আসলে নেই, লিখতে লিখতে হয়ে যাবে। যেহেতু অনেকদিন ধরে লেখাটার একটুখানি তোমার মানে, যেহেতু ইংলিশে লেখাটা মানে তোমাদেরও হয়ে যাবে এটাতে, 11-12 এর পরে যখন যাই করবে, যেহেতু ইংলিশটা লিখতে হয় বেশি না, যখন লেখাটা দেখবে তখন মাঝে মাঝে একটু একটু বানান টানান, যদি সেটা খুব খারাপ ব্যাপার একটা, আমরা বাঙালি, আমাদের বাংলা ঠিক করে জানাটা উচিত, তো মাঝে মাঝে বানান টানান একটুখানি স্লিপ অফ মাইন্ড হয়ে যায় আর কি। যাই হোক, তো কি বলছিলাম, হ্যাঁ, যে অজৈব বেনজিন, তো অজৈব বেনজিনটাকে আমরা কাকে বলি? অজৈব বেনজিন হচ্ছে B3N3H6, B3N3H6, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে অজৈব বেনজিন। আর অজৈব বেনজিনের এই যে এটা, এটার নাম কি? এটার নাম হচ্ছে বোরাজিন। কি বলে? বোরাজিন বলে। বোঝা গেল কথাটা? তাহলে এই যে এখানে বলেছে যে B2H6NH3 এটাও অজৈব বেনজিন রূপে কাজ করে, তার মানে কি, এটা আমাদের এখানে ভুল। ওকে,
নেক্সট কোয়েশ্চেন। নেক্সট বলছে সিলিকন, জার্মেনিয়াম, টিন আর লেড এদের ডাই হ্যালাইডের স্থায়িত্বের ক্রম আমাদের কিরকম হয়? বলেছে যে ডাই হ্যালাইড। আচ্ছা, ডাই হ্যালাইড যদি হয়, হ্যালাইডকে আমরা এক্স দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। হ্যালাইড আমরা কোনগুলো জানি? হ্যালাইড হচ্ছে যে যেগুলো আমাদের গ্রুপ 17 এর যে এলিমেন্ট গুলো, সেই গ্রুপ 17 এর এলিমেন্ট গুলোকে আমরা হ্যালাইড বলে জানি। ঠিক আছে? যেমন হচ্ছে তোমার ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লুরিন। ফার্স্টে ফ্লুরিন হবে, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এগুলোকে আমরা কি বলি? এগুলোকে আমরা হ্যালাইড বলি। তাহলে বলেছে যে এখানে আমাদেরকে বলতে হবে যে এই যে এলিমেন্ট গুলো, এর মধ্যে ডাই হ্যালাইডের স্থায়িত্বের ক্রম কোনটার ক্ষেত্রে হচ্ছে, মানে ক্রমটা আমাদের কিরকম। আচ্ছা, আমরা কি জানি? এরা হচ্ছে সব গ্রুপ 14 এলিমেন্ট। এরা গ্রুপ 14 এলিমেন্ট, রাইট? আর আমরা কি বলেছি যে গ্রুপ 14 এর যে এলিমেন্ট গুলো থাকে, এদের মধ্যে কি হয়? নিঃসঙ্গ ইলেকট্রন জোড় প্রভাব। এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় প্রভাবের জন্য কি হয়? যেটা আমরা একটু আগেই বললাম যে ডি আর এফ ইলেকট্রনের বেশি পরিমাণে তোমার প্রবেশ করার ফলে যেটা হয় যে আমাদের যে নিচের দিকের যে এলিমেন্ট গুলো, সেগুলো কি হয়? +2 এদের যেটা জারণ স্তর দেখানো উচিত ছিল, কেন? কারণ NH2 NP2 তাতে তার জারণ স্তর দেখানো উচিত ছিল +4, কিন্তু ডি ও এফ DOF এর কম আবরণীর জন্য, আবরণী ক্ষমতার জন্য এস ইলেকট্রন গুলো পার্টিসিপেট করতে পারে না। এস ইলেকট্রন অংশ গ্রহণ করে না, যার জন্য এটা কি হয়? খালি NP2 যেটা, খালি এটা তোমার পার্টিসিপেট করে, যার জন্য কি হয়? এটা +2 তোমার যেটা কি অক্সিডেশন স্টেট হচ্ছে দেখ। এবার আমাদের যখন হ্যালাইড বলছে, তাহলে আমরা কি জানি যে আমাদের হ্যালাইড গুলোর যোজ্যতা কত? +1 করে। আর ডাই হ্যালাইড বলছে মানে দুটো করে হ্যালাইড যুক্ত হচ্ছে, তার মানে কি হচ্ছে? সেটা +2, -2। তো -2 সাথে বন্ড করার জন্য আমাদের কি লাগবে? +2 লাগবে। আর ওপর থেকে নিচে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় প্রভাবটা কি হয়? বাড়তে থাকে। যার জন্য ওপরের এলিমেন্ট গুলো +4 অক্সিডেশন স্টেট দেখাতে পারলেও নিচের দিকের গুলো কিন্তু +2 অক্সিডেশন স্টেটটা নিচের গুলোর ক্ষেত্রে অনেক বেশি স্টেবল হয়। উপরের এলিমেন্ট গুলোর ক্ষেত্রে কিন্তু +2 অক্সিডেশন স্টেটটা অতটা স্টেবল হয় না, কিন্তু নিচের এলিমেন্ট গুলোর ক্ষেত্রে +2 অক্সিডেশন স্টেটটা বেশি স্টেবল। আর যদি +2 অক্সিডেশন স্টেটটা বেশি স্টেবল হয়, তাহলে কি করতে পারবে? যদি +2 অক্সিডেশন স্টেট বেশি স্টেবল হলে ওরা বেশি ভালোভাবে ডাইহ্যালাইড কি করতে পারবে? গঠন করতে পারবে। তাহলে আমাদের এই ক্রমটা কি হয় জানি? যে কার্বন, কার্বনের পরে আমরা কি জানি? হয় সিলিকন, তাই তো? কার্বনের পরে আমরা কি জানি? হয় সিলিকন, তারপরে হয় হচ্ছে জার্মেনিয়াম, তারপরে টিন, তারপরে লেড। মানে সব থেকে বেশি তোমার +2 অক্সিডেশন স্টেটটা কোথায় স্টেবল হবে? লেডের ক্ষেত্রে। আর যদি লেডের ক্ষেত্রে +2 অক্সিডেশন স্টেটটা বেশি স্টেবল হয়, তাহলে লেডের যে হ্যালাইডটা হবে, ওই হ্যালাইডটা বেশি স্টেবল হবে। তারপরে কোনটা হবে? টিনের। তারপরে কি হবে? জার্মেনিয়াম। তারপরে নেক্সট হতো জার্মেনিয়াম, তারপরে সিলিকন, তারপরে কার্বন। বোঝা গেল? তো এরকম করে এটা হতে থাকে। তাহলে আমরা দেখি আমাদের সঠিক ক্রম কোনটা এখানে। ফার্স্ট এটা জার্মেনিয়াম দিয়ে শুরু করে, সেটা হবে না। সিলিকন, জার্মেনিয়াম, আগে লেড দিয়ে দিয়েছে, লেড তো আগে হবে না। সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। তাহলে আমাদের ঠিক উত্তর কোনটা হবে? এটা। বোঝা গেল? আচ্ছা, নেক্সট আমাদের যেটা বলেছে যে +1 জারণ স্তরের স্থায়িত্ব বৃদ্ধির ক্রম। +1 জারণ স্তরের আমাদের স্থায়িত্ব বৃদ্ধি যে হয়, সেই স্থায়িত্ব বৃদ্ধির ক্রমটা আমাদের কিরকম করে হয় সেটা এখানে বলেছে, জানতে চাইছে। আচ্ছা, এবার এখানে দেখো অ্যালুমিনিয়াম আছে, গ্যালিয়াম আছে, তাই না? ইন্ডিয়াম আছে, টেলুরিয়াম আছে। এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের গ্রুপ 13 এলিমেন্ট। এগুলো আমাদের কি? গ্রুপ 13 এলিমেন্ট। গ্রুপ 13 এলিমেন্ট।
এবার যেরকম গ্রুপ 14 এলিমেন্টের ক্ষেত্রে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের প্রভাব দেখা যায়, গ্রুপ 13 এর ক্ষেত্রেও নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের প্রভাব দেখা যায়। গ্রুপ 13 এর আমাদের ইলেকট্রন বিন্যাসটা কি হয়? NH2 NB1, তার মধ্যে জারণ স্তর কত দেখানো উচিত? +3, কিন্তু এখানে বলেছে +1 জারণ স্তরের স্থায়িত্ব বৃদ্ধি। মানে ওপর থেকে যখন নিচে নামছে তখন ডি আর এফ ইলেকট্রনের বেশি প্রবেশের ফলে কি হচ্ছে, যে এস ইলেকট্রন গুলো কিন্তু এর সাথে পার্টিসিপেট করতে পারছে না, যার জন্য খালি যে পি ইলেকট্রনটা এটা পার্টিসিপেট করতে পারার জন্য তখন জারণ স্তর কত হয়ে যাচ্ছে? +1। আর উপর থেকে যত আমরা নিচে যাচ্ছি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের প্রভাব তত বৃদ্ধি পাচ্ছে, যার জন্য কি হচ্ছে যে +1 যে অক্সিডেশন স্টেটটা, এটা শ্রেণীর উপর থেকে নিচে বেশি সুস্থিত হচ্ছে। কেন? কি কারণে হচ্ছে? এটার কারণটা হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় প্রভাব। বোঝা গেল? যার জন্য কি হচ্ছে, +1 যে অক্সিডেশন স্টেটটা এটা উপর থেকে নিচে গেলে বেশি স্টেবল হচ্ছে। তাহলে এখানে কোনটা হবে? যে অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, টেলুরিয়াম। তাহলে এভাবেই হচ্ছে তোমার উপর থেকে এভাবেই নামছে, তাহলে এটা হবে হচ্ছে আমাদের ঠিক উত্তর। বোঝা গেল? নেক্সট নেক্সট বলছে যে কোন প্রকার সিলিকেট গঠনাকৃতিতে একটি অক্সিজেন পরমাণু যোজক রূপে অবস্থান করে? আচ্ছা, সিলিকেট কি? সিলিকন তোমার অনেক টাইপের কিন্তু যৌগ গঠন করতে পারে। সিলিকন অনেক টাইপের যৌগ গঠন করতে পারে, যার মধ্যে একটা হচ্ছে সিলিকেট। সিলিকেটের ক্ষেত্রে কি হয়? SiO4 4 SiO4 4 এই যে মূলকটা, এটা কি থাকে? এটা হচ্ছে একটা টেট্রাহেড্রাল। এটা একটা টেট্রাহেড্রাল। এটার গঠন কি? টেট্রাহেড্রাল গঠন। মানে কি? মাঝখানে থাকছে আমাদের সিলিকন, উপরে একটা কার্বন, এপাশে একটা কার্বন, এপাশে একটা কার্বন, নিচের দিকে একটা কার্বন। এটাতে কার্বন বলছি, অক্সিজেন, সরি, কার্বনই বলেছি বোধহয় চারটাকে, এটা অক্সিজেন। তো কি হচ্ছে, এটাকে আমরা বলছি হলো টেট্রাহেড্রাল গঠন। এটার গঠন কি? টেট্রাহেড্রাল গঠন। এবার এই যে গঠনটা, আর এটার উপরে চার্জ আমাদের কি থাকে? 4 এই যে গঠনটা, এটাকে, এই গঠনটা দিয়ে যে কম্পাউন্ড গুলো আমাদের তৈরি হবে, এগুলোর মধ্যে যদি অক্সিজেনের বন্ধন দিয়ে এগুলো যখন যুক্ত থাকে, তখন এগুলোকে আমরা কি বলি? তখন এগুলোকে আমরা বলি হচ্ছে সিলিকেট। এই SiO4 4 এটা দিয়ে যে গঠিত যৌগগুলো, এগুলো যখন অক্সিজেন দ্বারা যুক্ত থাকে, তো এগুলোকে তখন আমরা কি বলি? এগুলোকে আমরা বলি হচ্ছে সিলিকেট। বোঝা গেল? এবার এই সিলিকেটও কিন্তু আমাদের অনেক টাইপের হতে পারে। সিলিকেট কি হতে পারে আমাদের? অনেক অনেক সিলিকেট আমাদের কি হতে পারে? অনেক টাইপের হতে পারে। ঠিক আছে, তোমাদের এখানে কি কি দিয়েছে দেখো, যেমন বলছে রৈখিক শৃঙ্খল সিলিকেট, পাইরোসিলিকেট, শীট সিলিকেট, ত্রিমাত্রিক সিলিকেট। সেই সিলিকেটের আমাদের কিছু ভাগ এখন দেখতে হবে। আচ্ছা, তো এবার ধরো ফার্স্টে যেটা আমাদের দেখার, সেটা 1 নাম্বারটা হচ্ছে অর্ধ সিলিকেট। অর্ধ সিলিকেট কি? SiO4 4 এটার যে গঠনটা, এই গঠনটাকেই আমরা বলবো হচ্ছে অর্থোসিলিকেট। ঠিক আছে, সেকেন্ড কি আসে? পাইরোসিলিকেট। পাইরোসিলিকেট কি? এই যে দুটো SiO4 4 একটি অক্সিজেন দ্বারা যুক্ত থাকবে। তারপরে কি হলো? শৃঙ্খলিত, না শৃঙ্খলিত না, সংযুক্ত, সংযুক্ত বৃত্তাকার সিলিকেট। এটাতে কি হয়? দুটি
SiO4 দুটি অক্সিজেন দ্বারা মানে দুটোর মাঝখানে ব্রিজ গঠন করে বা দুটো অক্সিজেন দ্বারা যুক্ত হয়। তারপরে কি বলছে রৈখিক সিলিকেট। রৈখিক সিলিকেট মানে কি তোমার একটা রেখার মতন গঠন করবে, এগুলো একসাথে যুক্ত হয়ে রেখার মতন একটা গঠন করে, সেটাকে আমরা বলি হচ্ছে রৈখিক সিলিকেট। তারপরে কি হয় তোমার শীট সিলিকেট। শীট সিলিকেটে কি হয় যে একটা যে SiO4 থাকে, এটা চারটে অক্সিজেন দিয়ে চারটে আলাদা আলাদা SiO4 এর সাথে যুক্ত হয়, করে কি করে ত্রিমাত্রিক গঠন তৈরি করে। ত্রিমাত্রিক গঠন তৈরি করে এরকম করে বিভিন্ন ধরনের কি হয়, এরকম করে বিভিন্ন ধরনের সিলিকেট কিন্তু গঠন হয়। তো আমাদেরকে এখানে কোয়েশ্চেন কি করেছে যে কোন প্রকার সিলিকেট গঠন হবে যেটা একটি অক্সিজেন পরমাণু যোজক রূপে অবস্থান করে। যোজক রূপে মানে কি যে যেটা দ্বারা যুক্ত হয়। তো কোনটাতে আমরা দেখলাম যে একটা অক্সিজেন পরমাণু যোজক হিসেবে কাজ করবে। দেখো পাইরোসিলিকেট আমরা কি বলবো যে দুটো SiO4 একটি অক্সিজেন দ্বারা যুক্ত থাকে। তার মানে এখানে আমাদের কোনটার ক্ষেত্রে এটাতে এই যে বলেছে সেটা কোনটা হবে, পাইরোসিলিকেট। বোঝা গেল? নেক্সট নেক্সট বলছে নিচের কোন অ্যানায়নটি সিলিকেটের শৃঙ্খল গঠনে উপস্থিত থাকে। শৃঙ্খল গঠনে কোনটা হচ্ছে উপস্থিত থাকে, দেখো আমরা জানি কি যে কোনটা হচ্ছে, কোনটাকে আমরা সিলিকেট বলছি, SiO4 কে আমরা সিলিকেট বলছি। কিন্তু যখন অক্সিজেনটা দিয়ে যুক্ত হচ্ছে তখন সেটা কি হয়ে যাচ্ছে, মানে একটা অক্সিজেন সেখানে যুক্ত হয়ে যাচ্ছে, আর সেই অক্সিজেনটা ওখানে যুক্ত থাকার ফলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে হলো SiO3 2 কেন, কারণ যে একটা অক্সিজেন ছিল, SiO4 হয়েছে একটা অক্সিজেন, সেটা দিয়ে যুক্ত হচ্ছে, সেটার মূলকটা কি হয়েছে SiO3 2। আর এরকম অনেকগুলো দিয়ে গঠন হচ্ছে, সেজন্য কি ব্যবহার করা হয় N। তাহলে এখানে ঠিক উত্তর কোনটা হবে, বি। এটা কিন্তু হবে না, এটা কিন্তু মনে রাখতে হবে যে এটা কিন্তু হবে না। কেন, কারণ এটা হচ্ছে তোমার যেটা পরপর বসে তৈরি করছে, কিন্তু কোন জিনিসটা রিপিট হচ্ছে, SiO3 2। কেন, কারণ একটা অক্সিজেন তো মাঝখানে তোমার ব্রিজিং হিসেবে কাজ করছে। যেমন ধরো এখানে আর এটার সাথে কি আরেকটা সিলিকন যুক্ত থাকছে, তার মানে কি এটা কি হচ্ছে SiO3, আর এটার চার্জ মিলে 2 SiO3 2, আর এই অক্সিজেনটা দিয়ে এটা যুক্ত থাকছে। তার মানে কি রিপিট কোনটা হচ্ছে, এই পোর্শনটা যেটা রিপিট হচ্ছে, এটা কি এটাই হচ্ছে আমাদের SiO3 2। বোঝা গেল কথাটা? নেক্সট নেক্সট বলছে লেড ও টিনের বৈশিষ্ট্যমূলক জারণ অবস্থা কি। আমরা কি জানি লেড আর টিন গ্রুপ 14 এলিমেন্ট, লেড আর টিন কি গ্রুপ 14 এলিমেন্ট, গ্রুপ 14। তার মানে ওরা কি দেখাবে, ওরা হচ্ছে তোমার NH2 NP2, মানে ওরা +4 অক্সিডেশন স্টেট দেখাবে। কিন্তু এদের ক্ষেত্রে কি হবে, যেহেতু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় প্রভাবের জন্য এরা কি +2 অক্সিডেশন স্টেট দেখাবে। কেন দেখাবে এটা, এটা আমরা এখন এতক্ষণ অনেকবার আলোচনা করে ফেলেছি, কিন্তু স্টিল যেটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা বারবার করে হচ্ছে তোমরা পড়বে। নিঃসঙ্গ ইলেকট্রন জোড় প্রভাব, যার জন্য এইগুলোর বৈশিষ্ট্যমূলক জারণ স্তর কি হবে +2 আর +4। কেন, কারণ এই +2 আর +4 এরা কিন্তু তাদের জারণ বা বিজারণ ধর্ম যেটা হয় সেটা কিন্তু গ্রুপের বাকি এলিমেন্ট গুলোর থেকেও কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে আলাদা হয়। এই জন্য এটা কোনটা হবে +2 আর প্লাস। বোঝা গেল? নেক্সট নেক্সট বলছে গ্রুপ 14 মৌলগুলির ক্ষেত্রে নিচের কোনটি হচ্ছে সঠিক। আচ্ছা ফার্স্টে কোনগুলি সঠিক বলেছে, আচ্ছা মানে একের বেশি ঠিক উত্তর এখানে হতে পারে। আচ্ছা ডাই হ্যালাইডের স্থায়িত্ব,
ডাইহ্যালাইডের স্থায়িত্ব আমরা কি দেখলাম, যে উপর থেকে যখন আমরা নিচে নামছি, যেহেতু আমাদের +2 অক্সিডেশন স্টেটটা বেশি স্টেবল হচ্ছে, যার জন্য উপর থেকে নিচে নামলে ডাইহ্যালাইডের স্থায়িত্ব কিন্তু বাড়ছে। তাই ডাইহ্যালাইডের স্থায়িত্ব এখানে বলছে কার্বনেটটা লেস দেন সিলিকন, জার্মেনিয়াম, টিন লেস, তাহলে এটা ঠিক। ঠিক। নেক্সট বলছে গ্রুপ বরাবর নিচের দিকে পিপাই পিপাই বহু বন্ধন গঠনের প্রবণতা বৃদ্ধি পায়। আচ্ছা, পিপাই পিপাই মানে যে কক্ষ যে ইলেকট্রন গুলো তার মধ্যে পাই বন্ধন গঠনের প্রবণতা। উপর থেকে নিচে যেহেতু সাইজটা অনেক বৃদ্ধি পায় না, সাইজটা অনেক বৃদ্ধি পাওয়ার ফলে পিপি যে বন্ধনগুলো সেই পিপি অরবিটালের মধ্যে ওভারল্যাপটা অতটা ভালোভাবে হতে পারে না। কেন হতে পারে না? যেহেতু সাইজ বৃদ্ধি পায়, সাইজ বৃদ্ধি পাওয়ার জন্য এটা কিন্তু ভালো মতো করে হতে পারে না। তাহলে এটা কিন্তু আমাদের ঠিক হবে না। বোঝা গেল? তারপরে বলছে যে গ্রুপ বরাবর নিচের দিকে ক্যাটিনেশনের প্রবণতা হ্রাস পাচ্ছে। ক্যাটিনেশন প্রবণতা মানে কি? কার্বনের ক্যাটিনেশন আছে আমরা জানি, যেটাকে আমরা বলি হচ্ছে 4টে হাত। কার্বনের 4টে হাত আছে। তো এই এলিমেন্ট গুলো কি, এগুলোর জারণ স্তর হচ্ছে তোমার 4 হচ্ছে, মানে এগুলো একসাথে 4টে এলিমেন্টের সাথে মানে বন্ধনে যুক্ত হতে পারছে। কিন্তু উপর থেকে যখন আমরা নিচে আসছি, নিঃসঙ্গ ইলেকট্রন জোন প্রভাবের জন্য কি হচ্ছে, +4 অক্সিডেশন স্টেটের স্থায়িত্বটা কমে যাচ্ছে, আর +2 অক্সিডেশন স্টেটের স্থায়িত্বটা কিন্তু বেড়ে যাচ্ছে, যার জন্য ক্যাটিনেশনের প্রবণতা উপর থেকে নিচে কিন্তু সত্যিই কমে যাচ্ছে। এটাও এখানে আমাদের ঠিক উত্তর হবে। আর বলেছে এরা প্রত্যেকেই MO2 জাতীয় অক্সাইড গঠন করে। MO2 জাতীয় অক্সাইড গঠন করে, কার্বন গঠন করে, CO2 গঠন করে, সিলিকন SiO2 গঠন করে, জার্মেনিয়াম GeO2 গঠন করে, টিন যেটা SnO2 গঠন করে, আর lead কি করে, PbO2 গঠন করে। তো এই যে এলিমেন্ট গুলো, এগুলো কিন্তু প্রত্যেকটাই MO2 জাতীয় অক্সাইড গঠন করছে। তাহলে এটাও এখানে কিন্তু আমাদের ঠিক উত্তর হয়ে যাবে। বোঝা গেল কথাটা? নেক্সট। নেক্সট বলছে অ্যালুমিনিয়াম অপেক্ষা গ্যালিয়ামের ব্যাসার্ধ কম হওয়ার কারণ কি? আচ্ছা, আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো এটাই, যে অ্যালুমিনিয়াম কিন্তু ওপরে আছে গ্রুপ 13-এ, আর গ্যালিয়াম কিন্তু নিচে আছে। কিন্তু তাও যেটা দেখা যায় যে অ্যালুমিনিয়ামের ব্যাসার্ধ কি হয়, বেশি হয়, আর গ্যালিয়ামের ব্যাসার্ধ কম হয়। এবার এরকম কেন? ওপর থেকে যখন আমরা নিচে নামছি, ওপর থেকে নিচে নামার সময় কি হচ্ছে, যে এই যে গ্যালিয়ামটা রয়েছে, এই যে ওকে সরি, এই যে গ্যালিয়ামটা রয়েছে, এই গ্যালিয়ামের মধ্যে যখন ডি আর এফ ইলেকট্রনের প্রবেশ হচ্ছে, ডি আর এফ ইলেকট্রনের ডি ও এফ ইলেকট্রনের প্রবেশের ফলে কি হয়, যেহেতু এদের আবরণী ক্ষমতাটা কমে যায়, আবরণী ক্ষমতাটা যদি কম থাকে, তার জন্য কি হচ্ছে, যে এদের যে জেড এফেক্টিভ এর মানটা, জেড এফেক্টিভ কে কি বলে, জেড এফেক্টিভ কে বলে হচ্ছে নিউক্লিয় আধান। সেই নিউক্লিয় আধানটা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, কারণ ওদের আবরণী ক্ষমতাটা কম থাকার জন্য কি ইলেকট্রন গুলোর যে রিপালশনটা, সেই রিপালশনের জন্য যেটা মাইনাস হওয়ার কথা ছিল জেড এফেক্টিভ থেকে, সেটা অতটা মাইনাস হচ্ছে না, যার জন্য কি হচ্ছে, জেড এফেক্টিভ এর মানটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এগুলোর যে তোমার আবরণী ক্ষমতা যে কম, আবরণী ক্ষমতাটা কম হওয়ার ফলে কি হচ্ছে, এটার যে ব্যাসার্ধটা, সেই ব্যাসার্ধটাকে কিন্তু এটা বাড়তে দিচ্ছে না, যার জন্য অ্যালুমিনিয়ামের ব্যাসার্ধটা বেশি হচ্ছে, আর গ্যালিয়ামের ব্যাসার্ধটা কম হচ্ছে। যার কারণগুলো কি, ডি আর এফ অরবিটালের দুর্বল আবরণী প্রভাব, এটা ফার্স্ট। আর কি, নিউক্লিয় আধানের বৃদ্ধি পাওয়ার জন্য কি হচ্ছে, এটার যে ব্যাসার্ধ, সে ব্যাসার্ধটা ছোট হয়ে যাচ্ছে, কারণ নিউক্লিয়াসটা সর্ববহিঃস্থ কক্ষের যে ইলেকট্রনটা, সেটাকে নিজের দিকে অনেক ভালো করে টেনে রাখতে পারছে, তাই জন্য ব্যাসার্ধটা কম হয়ে যাচ্ছে। কিন্তু অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যেহেতু এই সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি না, সেজন্য এখানে অ্যালুমিনিয়ামের ব্যাসার্ধ কিন্তু গ্যালিয়াম অপেক্ষা বেশি হচ্ছে। যদিও অ্যালুমিনিয়াম কিন্তু শ্রেণীতে তোমার গ্যালিয়ামের ওপরে অবস্থান করছে, বাট স্টিল কিন্তু আমাদের যে অ্যালুমিনিয়াম আছে, অ্যালুমিনিয়ামের ব্যাসার্ধ গ্যালিয়ামের থেকে বেশি হচ্ছে। বোঝা গেল? নেক্সট। নেক্সট বলছে CO2 রৈখিক গঠনাকৃতির কারণ কি? আচ্ছা, CO2, কার্বন ডাই অক্সাইডের গঠনাকৃতি কিরকম হয়, রৈখিক। কার্বন ডাবল বন্ড অক্সিজেন, কার্বন ডাবল বন্ড অক্সিজেন। তো বলছে যে কার্বন ডাই অক্সাইডের যে এরকম
আমাদের গঠন হয় তার কারণ কি? তো বলেছে কার্বনের sp3 সংকর আছে, কার্বনের সংকরায়ন, আমাদের সংকরায়নটা বের করতে হবে। তাহলে এখানে কার্বন এক ডাবল বন্ড আছে, মানে এখানে কি একটা সিগমা বন্ড, সিগমা একটা, পাই একটা, তাই তো? এখানেও সিগমা একটা, পাই একটা, মানে এস পি। তাহলে কার্বনের সংকরায়ন কি? কার্বন হচ্ছে sp সংকরায়িত, আর sp সংকরায়িত হওয়ার জন্যই কি হচ্ছে, এটা রেখাকার হচ্ছে। আর কি হচ্ছে, কার্বন আর অক্সিজেনের মধ্যে কি হচ্ছে, এখানে pp তে পি পাই, পি পাই বন্ধন তৈরি হচ্ছে। এখানেও একটা পাই বন্ধন তৈরি হচ্ছে, এখানেও একটা পাই বন্ধন তৈরি হচ্ছে। তার জন্য কি হচ্ছে, পি পাই বন্ধন। এটা আমাদের সেকেন্ড পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট। তো এই দুটো কারণের জন্য কি কি, যে কার্বন sp সংকরায়িত, আর পি পাই বন্ধন হওয়ার জন্য কি হচ্ছে, যে কার্বন ডাই অক্সাইড, যেটা কার্বন ডাই অক্সাইডটা আমাদের তোমার রৈখিক গঠনাকৃতি হচ্ছে। তো কোন কারণগুলি বলেছে, ফার্স্টেরটা হবে কি, কার্বন sp সংকরায়িত, আর কার্বন অক্সিজেনের মধ্যে পি পাই বন্ধন। এই দুটো কারণের জন্য আমাদের কি হয়, কার্বন ডাই অক্সাইড, যেটা কার্বন ডাই অক্সাইডের যে গঠনাকৃতি হয়, সেই গঠনাকৃতিটা কি হচ্ছে, রেখাকার হচ্ছে। বোঝা গেল? নেক্সট, নেক্সট বলছে যে কার্বন OH4 এটা অস্থায়ী, কিন্তু সিলিকন OH4 এটা স্থায়ী। এটার কারণ কি আছে? কার্বন OH4 যেটা হয়, কার্বন OH4 যেটা হয়, এটার ক্ষেত্রে একটা কার্বনের পক্ষে কিন্তু চারটে OH এর সাথে যুক্ত থাকা সম্ভব হয় না। কার্বনের সাইজটা অনেক ছোট হওয়ার জন্য কার্বন কিন্তু তোমার OH চারটের সাথে যুক্ত থাকতে পারে না। এর ক্ষেত্রে কি হয়, কার্বন আর অক্সিজেনের যে বন্ধন শক্তিটা, এটা কমে যায়, এটা কম হয়ে যায়। যার জন্য কি হয়, কার্বন OH4টা কিন্তু তোমাদের স্টেবল হতে পারে। কিন্তু সিলিকন OH4 এর ক্ষেত্রে কি হয়, সিলিকনের সাইজটা যেহেতু কার্বনের থেকে একটু বেশি, আর সিলিকন আর অক্সিজেনের ক্ষেত্রে তখন কি হয়, বন্ধন শক্তিটা বেশি হয়। কার তুলনায়? কার্বন আর অক্সিজেনের যে বন্ধন শক্তিটা, সেই শক্তিটার তুলনায়। যার জন্য কি হয়, কার্বন অক্সিজেনের বন্ধন শক্তিটা কম থাকার জন্য, আর সিলিকন অক্সিজেনের বন্ধন শক্তিটা বেশি থাকার জন্য কি হয়, কার্বন OH4 এটা আনস্টেবল হলেও এটা কিন্তু স্টেবল হচ্ছে। তাহলে চলো দেখি কি কি কারণ দিয়েছে। যে কার্বন অক্সিজেনের বন্ধন শক্তি কম, একদম আমরা এটাই দেখলাম, যেটা বন্ধন শক্তি বেশি না। আর কি বলছে, সিলিকন অক্সিজেনের বন্ধন শক্তি বেশি। তো এই কারণগুলো থাকার জন্য কি হচ্ছে, আমাদের কার্বন OH4 এটা অস্থায়ী হয়ে যাচ্ছে, কিন্তু সিলিকন OH4 যেটা, সেটা কিন্তু আমাদের স্থায়ী হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে আজকে আমরা কি করলাম, আজকে কিন্তু আমরা অনেকগুলো ইম্পর্টেন্ট কনসেপ্ট করলাম, যে কনসেপ্ট গুলোর মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা আজকে করেছি, সেটা হচ্ছে আমাদের নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের কনসেপ্ট। এটা হচ্ছে আমাদের নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের কনসেপ্ট। এটা আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আজকে। তারপরে কার্বনের কেন জটিল যৌগ গঠন করছে না, এটাও একটা কনসেপ্ট। এখানে অনেকগুলো কোয়েশ্চেন, যেটা তোমার গ্রুপের কোয়েশ্চেন গুলোর ক্ষেত্রে যেটা হয়, যেগুলো ট্রেন্ড বেসড, জন্য সেই কোয়েশ্চেন গুলোকে মানে তোমার অনেকটা বেশি, তোমার বই যদি তোমরা পড়ো, তাদের পি ব্লক এস ব্লক গুলো কিন্তু বই পড়ে অনেকটা তোমার ডেপথে নলেজ পাওয়া যায়। তো সেজন্য সেগুলো যদি তোমরা ভালো করে বইটা করো, তারপর তোমরা কোয়েশ্চেন সলভ করতে যাও, তোমরা কিন্তু অনেক কোয়েশ্চেন ইজিলি সলভ করে ফেলতে। আর যে কনসেপ্ট গুলোর প্রয়োজন, কিছু কনসেপ্ট আজকে আমি ক্লাসে ডিসকাস করে দিলাম। আচ্ছা, তারপরে যেমন আমাদের এই যে কোয়েশ্চেনটা, এটার মধ্যে থেকে কিন্তু আমরা অনেকগুলো জিনিস জানলাম, যে প্রোটনিক অ্যাসিড কোনটাকে বলছে, সর্বাঙ্গ সর্বগাঙ্গ যেটা প্রদর্শন হচ্ছে, সেটার টার্মটার মানেটা কি হচ্ছে, কোঅর্ডিনেশন মানেটা কি হচ্ছে, যে ব্রিজ বন্ডিং গঠন হচ্ছে, কোনটাকে আমরা অজৈব বেনজিন বলছি অ্যাকচুয়ালি। তারপরে এখানেও আমরা একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের প্রভাবটাকে ধরতে পারছি, গ্রুপ 13 এও গ্রুপ 14 দুটোর ক্ষেত্রে। সিলিকেট, সিলিকেটের গঠনটা, সিলিকন যেহেতু অনেক টাইপের তোমার কম্পাউন্ড গঠন করছে, তো সিলিকেটের গঠনটা আমাদের ক্ষেত্রে জানা থাকলো। নেক্সট যেটা, যে অ্যালুমিনিয়ামের যে ব্যাসার্ধটা, সেটা কেন গ্যালিয়াম অপেক্ষা বেশি হচ্ছে, সেটাও আমাদের এখানে আমরা জানতে পারলাম।
আর কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে কেন এটার ঘটনা প্রতি রৈখিক হচ্ছে এটাও একটা কনসেপ্ট, ঠিক আছে। আর লাস্টের কোশ্চেনটা যেটা যে এখানে কেন ধরে থাকতে পারছে না, সাইজের গল্প হচ্ছে, এটাও কিন্তু আমাদের এখান থেকে একটা কনসেপ্ট আমরা পাচ্ছি। তো আজকের ক্লাস থেকে কিন্তু আমরা অনেকগুলো কনসেপ্ট পেয়েছি, আর আমরা কিছু কোয়েশ্চেন্সও কিন্তু ভালো মতো করে সলভ করতে পেরেছি, ঠিক আছে। তোমরা ভালো মতো করে পড়াশোনা করতে থাকো, সাবধানে থাকো, সুস্থ থাকো, আর ভালো মতো করে পড়াশোনা করতে থাকো। আমাদের দেখা হবে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা আরো একটা চ্যাপ্টার নিয়ে তার কিছু কোয়েশ্চেন্স আমরা ডিসকাস করব, আলোচনা করবো, ঠিক আছে। ভালো করে পড়তে থাকো, দেখা হবে পরের ক্লাসে।